আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটিতে তোমাদের আমি দেখাবো কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টি বিবিএ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত, এমনকি মাস্টার্সে বিভিন্ন কোর্সে এই নগদ প্রবাহ বিবরণী তথা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয়ে থাকে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাধারণত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্তর্জাতিক হিসাবমান অর্থাৎ IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর আদর্শমান 7 এর অনুচ্ছেদ অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করা হয়ে থাকে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাধারণত দুটি পদ্ধতিতে প্রস্তুত করা হয়ে থাকে। একটি হলো ডিরেক্ট মেথড, আরেকটি হলো ইনডাইরেক্ট মেথড। আজকে তোমাদের সাথে যে পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে কিভাবে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি কমপ্লিট করতে পারি। তো ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি আজকে বেসিক থেকে তোমাদের শেখাবো। এই জন্য এই ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে মনোযোগ সহকারে ক্লাসটি তুমি করবে এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দিবে। তো চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথড করার জন্য আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাধারণত 3টি পার্টে বা 3টি অংশে করতে হয়। তবে মজার বিষয় হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তুমি যদি অঙ্কটা সঠিকভাবে কমপ্লিট করতে পারো তাহলে তুমি পরীক্ষার হলে বসেই বুঝতে পারবে তোমার অঙ্কটা হয়েছে না হয়নি। তো এই জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সঠিকভাবে করার জন্য আমাকে কিছু নিয়ম ফলো করতে হবে। চলো আমি আগে তোমাদের সাথে নিয়মটা শেয়ার করে নিই। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের দেখো 3টা স্টেপে সাধারণত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করা হয়ে থাকে। তার মধ্যে যে প্রথম স্টেপ রয়েছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজের প্রথম যে উপাদানটি আমাদের দিতে হবে সেটি হলো নেট ইনকাম। এই নেট ইনকাম সাধারণত অঙ্কে দেয়া থাকে, তবে যদি কখনো না দেয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে নেট ইনকামটা বের করে তারপরে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের এই প্রথম এন্ট্রি নেট ইনকামটা পোস্টিং দিতে হবে। তো নেট ইনকাম যদি না দেয়া থাকে তাহলে আমাকে কিভাবে বের করে নিতে হবে? মনে রেখো, একটি প্রতিষ্ঠানে যতটুকু নেট ইনকাম হয় সেই নেট ইনকামতে দুটি ভাগে ভাগ করা হয়। একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বাবদ পেইড করা হয়, অর্থাৎ ডিভিডেন্ড পেইড করা হয়। আরেকটি অংশ রিটেইন আর্নিংয়ের সাথে যোগ করে রাখা হয়। তো রিটেইন আর্নিংয়ের সাথে যতটুকু যোগ হয়েছে সেই অংশটুকু এবং ডিভিডেন্ড কতটুকু পেইড করা হয়েছে, এই দুই অংশ যদি আমি যোগ করি তাহলে বোঝা যাবে এই বছরে কতটুকু নেট ইনকাম হয়েছিল। অর্থাৎ ধরা যাক তোমার রিটেইন আর্নিংয়ে ধরা যাক তোমার ছিল হচ্ছে 10,000 টাকা। এই বছরে অর্থাৎ পূর্বের বছরে ছিল 10,000 টাকা, পরবর্তী বছরে হয়ে গেছে 20,000 টাকা। অর্থাৎ এখানে রিটেইন আর্নিংয়ের মধ্যে কতটুকু এই বছরে নেট ইনকাম যোগ করা হয়েছে? 10,000। এই 10,000 টাকা নেট ইনকামের অংশ রিটেইন আর্নিংয়ের সাথে যোগ করা হয়েছে এবং শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড পেইড করা হয়েছে ধরা যাক 30,000 টাকা। মনে রেখো, অঙ্কে যদি কখনো দেখো যে নেট ইনকামের পরিমাণ দেয়া নেই সেক্ষেত্রে দেখবা অবশ্যই ডিভিডেন্ড পেইডের পরিমাণ দেয়া থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? রিটেইন আর্নিংয়ের পার্থক্যের সাথে ডিভিডেন্ড পেইডটা কি করে নিব? যোগ করে নিব। যোগ করলেই বোঝা যাবে আমার প্রতিষ্ঠানে কতটুকু নেট ইনকাম হয়েছে। এভাবে যদি আমাদের নেট ইনকাম না দেয়া থাকে বের করে নিতে হবে। নেট ইনকাম লেখার পর আমাদের লিখতে হবে নেট ইনকাম অ্যাডজাস্টমেন্ট। এই নেট ইনকামের সাথে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, সেগুলো আমাদের দিতে হবে। তো নেট ইনকাম অ্যাডজাস্টমেন্টের মধ্যে সাধারণত 4টা উপাদান যায়। মনে রেখো, কয়টা উপাদান? 4টা উপাদান যায়। 4টা উপাদানের মধ্যে সর্বপ্রথম যেটা যাবে সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। কি যাবে? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। মনে রেখো, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অলওয়েজ টাইম প্লাস আকারে যাবে। এখন বিষয় হলো নেট ইনকাম যেমন অঙ্কে না দেয়া থাকলে আমাদেরকে বের করে নিতে হয়, একইভাবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ডিপ্রিসিয়েশনটা হাইড করা আছে। ডিপ্রিসিয়েশনটা অর্থাৎ এই বছরে কতটুকু ডিপ্রিসিয়েশন হয়েছে এটা দেয়া নেই।
যদি ডিপ্রিসিয়েশন না দেয়া থাকে একইভাবে নেট ইনকামের মতো আমাকে যে কাজটি করতে হবে, ধরা যাক ডিপ্রিসিয়েশন দেয়া নেই, সেক্ষেত্রে আমাদের অঙ্কের ভিতর অবশ্যই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেয়া থাকবে। মনে রেখো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের যে ডিফারেন্টটা হবে সেই ডিফারেন্টের সাথে সমন্বয়ে যদি কোনো সম্পদ বিক্রি করো, কোনো ফিক্সড অ্যাসেট যদি বিক্রি করো, তাহলে ওই বিক্রিত ফিক্সড অ্যাসেটের যতটুকু অবচয় হয়েছে সেই অবচয়টুকু এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের যে পার্থক্য পাওয়া তার সাথে যোগ করে দিলেই আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের পরিমাণটা পেয়ে যাব। ডিপ্রিসিয়েশন পোস্টিং দেওয়ার পর আমাকে খুঁজে বের করতে হবে তোমার যে ব্যালেন্স শিটটা রয়েছে, 2টা বছরের ব্যালেন্স শিট একত্রিতভাবে দেওয়া থাকবে। এই ব্যালেন্স শিটের মধ্যে কারেন্ট অ্যাসেট কতগুলো আছে মনে রেখো। কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে বিয়োগ হয় আর হ্রাস পেলে যোগ হয়। দেখো কারেন্ট অ্যাসেট যদি হ্রাস পায়, যদি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয় তাহলে মাইনাস হবে, আর কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে প্লাস হবে। তারপর যেটা যাবে সেটা হলো কারেন্ট লায়াবিলিটিস। মনে রেখো কি যাবে, কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস কিন্তু যদি বৃদ্ধি পায় প্লাস হবে, যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে। তারপরে যেটা যাবে সেটা হচ্ছে প্রফিট অন সেলস অফ ফিক্সড অ্যাসেট অর লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট অ্যাসেট। অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগ সম্পদ যদি বিক্রি করে তোমার লাভ হয়, যদি লাভ হয় তাহলে বিয়োগ হয়, আর যদি লস হয় তাহলে যোগ হয়। লাভ লসটা সাধারণত সমন্বয়ে দেয়া থাকবে, বুক ভ্যালু দেয়া থাকবে। এই বুক ভ্যালু থেকে তোমার সেলস ভ্যালুটা বা যে মূল্যে কোনো সম্পদ বিক্রি করতেছো সেই মূল্য থেকে বুক ভ্যালু বাদ দেওয়ার পর যদি দেখো তোমার লাভ হয়েছে তাহলে লাভটা এখানে বিয়োগ আকারে হবে, আর লস হলে লসটা যোগ আকারে হবে। তো এই 4টি উপাদান দিয়েই সাধারণত আমাদের নেট ইনকামকে অ্যাডজাস্ট করা হয়। তাহলে কিন্তু আমরা বুঝলাম যে অপারেটিং অ্যাক্টিভিটিজের মধ্যে মোট 5টা এন্ট্রি লিপিবদ্ধ হয়। আমি আবার বলি, অপারেটিং অ্যাক্টিভিটিজের মধ্যে মোট 5টা এন্ট্রি লিপিবদ্ধ হয়। সমন্বয়ের পর যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা আমরা কী করব, সেই অ্যামাউন্টটা নেট ইনকামের সাথে আমরা যোগ করে দিব। যদি এখানে প্লাস ফিগার আসে তাহলে প্লাস করব, যদি মাইনাস ফিগার আসে তাহলে মাইনাস করব। মাইনাস করে যে টাকাটা পাবো সেটার নাম হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এভাবে আমাদের প্রথম যে অংশটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে প্রথম অংশ সেই অংশটা শেষ হয়ে যাবে। ক্যাশ ফ্লোর দ্বিতীয় অংশে যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো লিখবা বি অথবা 2 লিখতে পারো 2 নাম্বার দিয়ে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো যেখানে শুধুমাত্র 2টা দফা লিপিবদ্ধ হয়। একটা হলো কোনো ফিক্সড বা ইনভেস্টমেন্ট অ্যাসেট যদি পারচেজ করা হয় তাহলে বিয়োগ হয়, আর যদি কোনো ফিক্সড বা ইনভেস্টমেন্ট অ্যাসেট যদি সেলস করা হয় তাহলে যোগ হয়। ফিক্সড অ্যাসেট, দেখো ফিক্সড অ্যাসেট অথবা ইনভেস্টমেন্ট অ্যাসেট যদি পারচেস করা হয় বিয়োগ করা হবে, ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট অ্যাসেট যদি সেলস করা হয় তাহলে যোগ করতে হবে। তারপর এই 2টা যোগ করে যে পরিমাণটা পাবে সেটা প্লাস ফিগার অথবা মাইনাস ফিগারে আসতে পারে। যে অ্যামাউন্টটা পাবো সেটা ফাইনাল কলামে পার করে এটার নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এর মাধ্যমে আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ 2 নাম্বার পার্ট কমপ্লিট হয়ে যাবে। তৃতীয় অংশে আমাদের যে কাজটা করতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে সাধারণত 3টি দফার মাধ্যমে এটি লিপিবদ্ধ হয়। মনে রেখো শেয়ার বন্ড ডিবেঞ্চার। শেয়ার বন্ড ডিবেঞ্চার এটা যদি ইস্যু করা হয় তাহলে প্লাস আকারে যাবে। দেখো শেয়ার ডিবেঞ্চার বন্ড যদি ইস্যু করা হয় তাহলে প্লাস, আর লোন বন্ড এটা যদি পেইড করা হয় তাহলে মাইনাস, তারপর ডিভিডেন্ড পেইড করা হলে মাইনাস। তাহলে এখানে কি দাঁড়ালো, শেয়ার বন্ড এবং ডিবেঞ্চার যদি ইস্যু করা হয় প্লাস করতে হবে, ডিভিডেন্ড পেইড এবং লোন পেইড বা লং টার্ম লায়াবিলিটিস বা ডিবেঞ্চার এগুলো যদি পেইড করা হয় তাহলে মাইনাস ফিগারে দিব। দেওয়ার পর এই 3টা যোগ বিয়োগ করে যে অ্যামাউন্টটা পাবো সেটা এখানে আমরা ফাইনাল কলামে বসাবো। বসানোর পর এই 3টা যোগ বিয়োগ করে যেটা পাবো
সেটাই হবে আমাদের নিট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ। এই নিট ক্যাশ ইনক্রিজ এবং ডিক্রিজ যে অ্যামাউন্টটা পাবা, দুইটা বছরের যে ব্যালেন্স শিটটা দেওয়া থাকবে সেই ক্যাশের ওপেনিং এবং এন্ডিং, এই দুইটা অ্যামাউন্টের যে পার্থক্য, এই পার্থক্যটাই হবে এখানকার নিট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ। প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের আমি নিয়মটা বোঝালাম, এখন আমরা একটি ইউনিভার্সিটি কোশ্চেন শুরু করতে পারি। আমরা এখন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি প্র্যাকটিস করব সেটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং 2016-তে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল। অঙ্কটি তোমরা দেখো, দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ বৈশাখী লিমিটেড অ্যাজ অন ডিসেম্বর 31 প্রেজেন্টেড বিলো। বৈশাখী লিমিটেডের একটি কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে। এই কম্পারেটিভ ব্যালেন্স শিটের মধ্যে, অর্থাৎ এখানে তুলনামূলক একটি ব্যালেন্স শিট দেওয়া আছে। এই তুলনামূলক ব্যালেন্স শিটের মধ্যে দেখো, প্রথমে যেটা দেওয়া আছে অ্যাসেট, ক্যাশ লেখা আছে 2015 এবং 16, 15 সালে 8,000 টাকা, 16 সালে 10,000 টাকা। এভাবে কিছু অ্যাসেট দেওয়া আছে এবং কিছু লায়াবিলিটিস দেওয়া আছে এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। নেট ইনকাম কিভাবে বের করতে হয় পূর্বের নিয়মে আমি তোমাদের দেখিয়েছি। তো এখানে আমাদের এই অঙ্কের জন্য নেট ইনকাম আলাদা করে বের করার কোনো দরকার নেই, যেহেতু আমাদের এই অঙ্কে নেট ইনকামের পরিমাণটা দেয়া আছে। দেখো, অ্যাডিশনাল ইনফরমেশনে নেট ইনকামের পরিমাণ 2016 সালে দেওয়া আছে 19,000 টাকা। আমরা সর্বপ্রথম 19,000 টাকা একদম ফাইনাল কলামে লিখে ফেলব। লিখে নিব নেট ইনকাম অ্যাডজাস্টমেন্ট। নেট ইনকামের সাথে এখন যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে সেই অ্যাডজাস্টমেন্ট কিন্তু 4টা উপাদান আছে, অর্থাৎ 4টা এন্ট্রি সাধারণত এখানে লিপিবদ্ধ হয়। তার মধ্যে প্রথম যে দফাটা যাবে বা প্রথম যে এন্ট্রিটা যাবে সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন এই অঙ্কে দেয়া নেই, আমি কিন্তু তোমাদের নিয়মে দেখিয়েছি কিভাবে ডিপ্রিসিয়েশনটা বের করে নিতে হয়। তো তোমরা অঙ্কটা একটু দেখো। ডিপ্রিসিয়েশন যদি না দেয়া থাকে, আমি বলেছি ডিপ্রিসিয়েশন না দেয়া থাকলে আমাদের অঙ্কে বা কম্পারেটিভ ব্যালেন্স শিটে যে ডিপ্রিসিয়েশন অথবা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অর্থাৎ যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা দেয়া থাকবে, সেই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের যে ডিফারেন্সটা থাকবে, অর্থাৎ যে পার্থক্যটা থাকবে, সেই পার্থক্যের সাথে সমন্বয়ে যদি কোনো সম্পদ বিক্রি করা হয়, ওই সম্পদের যতটুকু অবচয় হয়েছে, অর্থাৎ যেদিন সম্পদটা বিক্রি করা হয়েছে ওই দিন পর্যন্ত ওই সম্পদের যতটুকু অবচয় হয়েছে, এই অবচয়টুকু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এর পার্থক্যের সাথে যোগ করে দিলেই চলতি বছরের ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা পাওয়া যাবে। আমাদের অঙ্কে দেখো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 2015 সালে ছিল 5,000 টাকা এবং 2016 সালে 7,000 টাকা, অর্থাৎ আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের পার্থক্য ওয়ানলি 2,000 টাকা। এই 2,000 টাকার সাথে সমন্বয়ে চলে যাবা, সমন্বয়ে দেখবা কোনো সম্পত্তি বিক্রি করা হয়েছে কিনা, সেই সম্পদের যে অবচয়টা, অর্থাৎ কোনো সম্পত্তি যদি বিক্রি করা হয় বা কোনো সম্পত্তি যদি তোমার অ্যাকাউন্ট থেকে রিমুভ করা হয়, ওই সম্পদের যতটুকু অবচয় হয়েছে ততটুকু যোগ করে দিতে হয়। তোমরা 2 নম্বর সমন্বয়টা একটু খেয়াল করো। অ্যান ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000 উইথ বুক ভ্যালু 4,000 ওয়াজ সোল্ড 4,500। দেখো, তুমি একটা ইকুইপমেন্ট ক্রয় করেছিলে 5,000 টাকা দিয়ে, যার এখন বুক ভ্যালু 4,000 টাকা, অর্থাৎ কেনা ছিল 5,000 দিয়ে। বুক ভ্যালু মানে কি? বুক ভ্যালু মানে এই সম্পত্তি 5,000 টাকা দিয়ে কেনা ছিল, এর অবচয় কাটতে কাটতে, অর্থাৎ এটা ব্যবহারের ফলে যে অবচয়টা হয়েছে, এই অবচয়টা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হচ্ছে বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু। তো আমাদের এখানে আছে কত টাকা? 4,000 টাকা। তাহলে 5,000 টাকার সম্পদ যদি এখন 4,000 টাকা তার মূল্য থাকে, তার মানে এই দ্বারাই যে আমাদের 1,000 টাকা এই বছরে বা রানিং বছরে অবচয় হিসেবে 1,000 টাকা হ্রাস পেয়েছে। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের পার্থক্য পেলাম 2,000 টাকা, এবং এই যে সম্পদটা বিক্রি করা হয়েছে, যে ইকুইপমেন্টটা বিক্রি করা হয়েছে, তার অবচয় পেলাম 1,000 টাকা। অর্থাৎ আমাদের এই বছরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দাঁড়ালো 3,000 টাকা। তো দেখো, আমি তোমাদের বলেছি যে নেট ইনকাম অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা 4টি উপাদান অ্যাডজাস্টমেন্টে নিব। এই 4টি উপাদানের মধ্যে আমরা একটি এন্ট্রি দিয়ে দিলাম।
তারপরে যে কাজটি করতে হবে, আমাদের কারেন্ট অ্যাসেট খুঁজে বের করতে হবে। দেখো কারেন্ট অ্যাসেটের মধ্যে কিন্তু ক্যাশটা কিন্তু কারেন্ট অ্যাসেট, কিন্তু ক্যাশটা কখনোই সরাসরি অঙ্কের মধ্যে কোনো অপারেটিং অ্যাক্টিভিটিস বা ইনভেস্টিং বা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে সে সরাসরি ইন্টারফেয়ার করবে না, সে জাস্ট একদম অঙ্কের শেষে ও ফিনিশিংটা দিবে। অর্থাৎ এই ক্যাশই তোমাকে বলে দিবে তোমার অঙ্কটা হচ্ছে বা তোমার অঙ্কটা হয়েছে না হয়নি। এই জন্য ক্যাশটা আমরা বাদ রাখবো। তারপরে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল 2015 সালে দেওয়া আছে 4000 টাকা এবং 2016 সালে দেওয়া আছে 3500 টাকা, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল 500 টাকা হ্রাস পেয়েছে। আমরা জেনেছি যদি কোনো কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পায় মাইনাস হয়, হ্রাস পেলে প্লাস হয়, তাহলে আমাকে এখানে লিখতে হবে ডিক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল। ডিক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল 500 টাকা। কারেন্ট অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে প্লাস হয়। তারপরে আছে ইনভেন্টরি। ইনভেন্টরি ছিল 15 সালে 8000 টাকা এবং 16 সালে হয়েছে 13000 টাকা। তাহলে এখানে 5000 টাকা ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে। আমরা লিখব ইনক্রিজ ইনভেন্টরি। ইনভেন্টরি 5000 টাকা বৃদ্ধি পেয়েছে। ইনভেন্টরি একটি কারেন্ট অ্যাসেট, বৃদ্ধি পেলে হ্রাস হয়। দেখো তারপরে যেটা আছে ল্যান্ড, এখানে যাবে না কারণ এটা কারেন্ট অ্যাসেট না। তারপরে ইকুইপমেন্ট যাবে না। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, মনে রাখো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কখনোই অঙ্কে সরাসরি যায় না, ও শুধু তোমাকে হেল্প করবে ডিপ্রিসিয়েশন বের করতে। আমরা এখন লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটির মধ্যে কারেন্ট লায়াবিলিটিস খুঁজে বের করব। দেখো একটা আছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল 2015 সালে ছিল 6000 টাকা, 16 সালে হয়েছে 10000 টাকা, হ্রাস পেয়েছে। লেখো ডিক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু হ্রাস পেয়েছে 6000 টাকা, হ্রাস পেলে এটা মাইনাস হয়। অঙ্কের ভিতরে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি সবগুলো আমার দেওয়া শেষ। তাহলে কয়টা দফা গেল? 4টা দফার মধ্যে দেখো ডিপ্রিসিয়েশন একটা, কারেন্ট অ্যাসেট এই হচ্ছে 2টা, তারপরে কারেন্ট লায়াবিলিটিস এই হচ্ছে 3টা। আর একটা এন্ট্রি যাবে, সেটা হচ্ছে কোনো স্থায়ী সম্পত্তি বা ইনভেস্টমেন্ট বিক্রি করে যদি তোমার লাভ অথবা ক্ষতি হয়, অর্থাৎ লস অর প্রফিট। তোমরা সমন্বয়টা খেয়াল করো। 2 নম্বর সমন্বয় বলা হয়েছে অ্যান ইকুইপমেন্ট কস্টিং 5000 উইথ বুক ভ্যালু অফ টাকা 4000 ওয়াজ সোল্ড 4500। অর্থাৎ একটা ইকুইপমেন্ট কেনা ছিল 5000 টাকা দিয়ে, তার বুক ভ্যালু এখন 4000 টাকা, বিক্রি করা হয়েছে 4500 টাকা। সবসময় লাভ বা ক্ষতি বের করার জন্য বা প্রফিট ও লস বের করার জন্য আমাকে কি করতে হবে? বুক ভ্যালুর সাথে বিক্রয় মূল্যটা কম্পেয়ার করতে হবে। বিক্রয় করা হয়েছে 4500, অথচ তার মূল্য ছিল 4000 টাকা, সো আমরা লাভ করেছি। তাহলে আমরা লিখব প্রফিট অন সেলস অফ ইকুইপমেন্ট। সেলস অফ ইকুইপমেন্ট কত টাকা? 500 টাকা। 500 টাকা আমরা প্রফিট করেছি। প্রফিট করার কারণে এটা কি করে দিলাম? মাইনাস করে দিলাম। দেখো 4টা এন্ট্রি মনে রেখো, এই নেট ইনকাম অ্যাডজাস্টের মধ্যে এই 4টা এন্ট্রি অলওয়েজ টাইম যাবে, এর বাইরে আর কিছু নেই। আমরা এগুলো মুছে দেই। এখন এটা যোগ বিয়োগ করে দেখব কত হয়। 3000 প্লাস 500 মাইনাস 5000 মাইনাস 6000 মাইনাস 500 মাইনাস 8000। এখানে লিখবা মাইনাস 8000। এটার সাথে এটা মাইনাস করে দিলে হয় 11000। এটার নাম দিব নেট ক্যাশ provided by operating activities। তাহলে স্টেটমেন্টের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেল।
এখন আমরা সেকেন্ড পার্টে চলে আসি। দ্বিতীয় অংশে কি যাবে? দ্বিতীয় অংশ বি লিখব ক্যাশ ফলো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে একটি উপাদান যাবে, সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট অ্যাসেট। পারচেস করলে মাইনাস, সেলস করলে প্লাস। তো আমরা দেখি কী করা হয়েছে। দেখো সরাসরি সমন্বয়ে বলা আছে যে একটা ইকুইপমেন্ট সেলস করা হয়েছে 4500, লাভে বিক্রি করো বা লসে বিক্রি করো, যে মূল্যে বিক্রি করো না কেন সেই মূল্যটা এখানে লিখবা। সেলস ইকুইপমেন্ট 4500, যেহেতু আমরা বিক্রি করেছি এই জন্য এটা প্লাস আকারে বলবে। তারপরে দেখো 3 নম্বর সমন্বয়ে বলা হয়েছে ল্যান্ড ওয়াজ পারচেস, আমরা ল্যান্ডটা পারচেস করেছি, লিখব ল্যান্ড পারচেস করেছি 3500 টাকা, 3500 মাইনাস করে দিলাম। আমাদের অঙ্কে সরাসরি সমন্বয়ে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে যেটা সরাসরি সেলস দেওয়া ছিল ইকুইপমেন্ট এবং ল্যান্ড পারচেস ল্যান্ড দেওয়া ছিল, সেই দুইটা এন্ট্রি দিলাম। এখন আমরা দেখব যে আমরা নতুন কোনো ইকুইপমেন্ট বা ল্যান্ড ক্রয় করেছি কিনা। দেখো ল্যান্ড যেটা ক্রয় করা ছিল সেটা তো সমন্বয়ে বলা ছিল, আমরা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ইকুইপমেন্ট বছরের শুরুতে অর্থাৎ 2015 সালে ছিল 40,000 টাকা এবং 2016 সালে সেটা দাঁড়িয়েছে 46,000 টাকা। তাহলে 40,000 টাকা যদি 46,000 টাকাতে হয় বা 46,000 টাকাতে হয়, তাহলে এখানে আমরা বিক্রি করলাম, আমরা অলরেডি 5,000 টাকা মূল্যের একটা সম্পদ বিক্রি করে দিয়েছি 4,500 টাকায়, তার বুক ভ্যালু ছিল 4,000 টাকা, অথচ এখানে আমাদের সম্পদটা কমা বাদ দিয়ে এখানে আরও 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এ দ্বারা বোঝা যায় আমাদের সম্পদ আরও কেনা হয়েছে। মনে রেখো, যদি কখনও সম্পদ ক্রয়ের বিষয়টা যদি অ্যাডিশনাল ইনফরমেশনের যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমাকে বের করে নিতে হবে যে অঙ্কে ক্রয় দেয়া আছে কিনা। কিভাবে বের করব? সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তুমি যে সম্পদটা বিক্রি করে দিয়েছো সেই সম্পদটার যে কস্ট প্রাইস ছিল, এই অঙ্কে কস্ট প্রাইস দেখো সমন্বয়ে 2 নম্বর সমন্বয়ে কস্ট প্রাইস ছিল 5,000 টাকা। এই 5,000 টাকা তুমি সর্বপ্রথম তোমার 2015 সালের যে অ্যাকাউন্টে যে ইকুইপমেন্ট অ্যাকাউন্টে যে ছিল 40,000, এখান থেকে মাইনাস করে দিবা। 40,000 থেকে যদি আমি 5,000 টাকা মাইনাস করে দিই, তাহলে তো আমার বছর শেষে অর্থাৎ পরের বছরে তো ইকুইপমেন্ট থাকার কথা ছিল 35,000 টাকা, অথচ সেই জায়গায় 35,000-এর পরিবর্তে আছে 46,000 টাকা। তার মানে বোঝা যাচ্ছে এখানে আমরা ইকুইপমেন্ট ক্রয় করেছি। অর্থাৎ 2015 সাল থেকে যে সম্পদটা বিক্রি করেছো তার কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা মাইনাস করলে যদি 35,000-ই থাকতো সমাপনীতে, অর্থাৎ 2016 সালে যদি 35,000-ই থাকতো, তাহলে বুঝতাম আমরা নতুন করে কোনো সম্পদ ক্রয় করি নাই। যেহেতু এখানে মাইনাস করার পর থাকার কথা 35, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 46,000 টাকা আছে, তার মানে আমরা 11,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করেছি। লেখো ইকুইপমেন্ট পারচেস, তাহলে 11,000 টাকা ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে। $4,500 মাইনাস 3500 মাইনাস 11,000 মাইনাস 10,000, মানে আমাদের এখানে মাইনাস ফিগারে 10,000 টাকা। উপরের অংশটা মুছে দিলাম। তৃতীয় পার্ট, ক্যাশ ফলো ফ্রম ফাইন্যান্সিং
ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজের মধ্যে তিনটা উপাদান যায়, সেটা হচ্ছে শেয়ার ইস্যু, বন্ড ইস্যু, ডিবেঞ্চার ইস্যু। এগুলো যদি ইস্যু করা হয় তাহলে যোগ হয়, আর লোন, বন্ড বা লং টার্ম লায়াবিলিটিস এগুলো যদি পেইড করা হয় বিয়োগ হয়, আর ডিভিডেন্ড পেইড অলওয়েজ টাইম বিয়োগ হয়। আমাদের এই অঙ্কে দেখো প্রথমে শেয়ার ইস্যুটা দিবা। দেখো শেয়ার ইস্যু আছে, শেয়ার ছিল 12,000 টাকা হয়ে গেছে 8,000 টাকা, তাহলে শেয়ার ইস্যু করা হয়েছে। শেয়ার ইস্যু কত টাকা হয়েছে? শেয়ার ইস্যু করা হয়েছে 8,000 টাকা, দিয়ে দিলাম 8,000। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লং টার্ম লোন। দেখো লং টার্ম লোন ছিল 8,000 টাকা হয়ে গেছে 14,000 টাকা, পেইড করেছ। লোন পেইড কত টাকা? লোন পেইড 4,000 টাকা, মাইনাস করে দিবা। তারপর ডিভিডেন্ড পেইড কত? ডিভিডেন্ড পেইড করা হয়েছে কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা মাইনাস করে দিবা। এখন ক্যাশ ফ্লো এই তিনটা এন্ট্রি আমরা যোগ দিয়ে দেখব কত হয়। 8,000 মাইনাস 4,000 মাইনাস 3,000, 1,000 টাকা হয়। 1,000 প্লাস অবস্থায় হয়। এখন দেখো ফাইনাল কলামে আমাদের তিনটা অ্যামাউন্ট আছে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আরেকটা আছে ক্যাশ ফ্লো ফ্রম নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হয়ে গেলাম নিট ক্যাশ প্রোভাইডেড বাই, এটার নাম দিয়ে দিবা নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা লেখার পর দেখো নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস দাঁড়ালো 1,000 টাকা। এই 1,000 টাকা লেখার পর দেখো ফাইনাল কলামে আমাদের তিনটা অ্যামাউন্ট আছে। একটা হলো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা প্লাস ফিগারে আছে। তারপরে আরেকটা দাঁড়ালো নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এটা মাইনাস ফিগারে আছে। আর নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস 1,000 টাকা। এই তিনটা অ্যামাউন্ট আমরা যোগ করে দেখব। তো যদি আমরা তিনটা অ্যামাউন্ট যোগ করি তাহলে 11,000 মাইনাস 10,000 প্লাস 1,000 দাঁড়ালো 2,000 টাকা। 2,000, এ টাকার নাম হবে নিট ক্যাশ ইনক্রিজ। এই নিট ক্যাশ ইনক্রিজ অর্থাৎ এখানে যে নিট ক্যাশ ইনক্রিজ হয়েছে, তুমি এখন তোমার কম্পারেটিভ ব্যালেন্স শিটে দেখো ক্যাশের যে পার্থক্য সেটা 2,000 টাকা আছে। ছিল 8,000 হয়ে গেছে 10,000, অর্থাৎ 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানেও 2,000 টাকা প্লাস ফিগার বের হয়েছে। এর সাথে অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত ছিল? 8,000 হয়ে গেল 10,000। এটা হচ্ছে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এভাবেই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। মজার বিষয় হলো অঙ্কটা দেখো মিলে গেছে। আমাদের ক্যাশ ফার্স্টে ছিল 8,000 টাকা, বৃদ্ধি পেয়ে 10,000 টাকা হয়েছে। আমাদের 2,000 টাকা বৃদ্ধি পেয়ে 8,000 টাকা ওপেনিং যোগ করলে এন্ডিংয়ের সমান হয়ে যায়। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আরও কোনো একটি ক্লাস হয়তো আসবে। এটা আমাদের বেসিক ক্লাস ছিল, ক্লাস নাম্বার 1। পরবর্তীতে 2 নম্বর ক্লাস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বা পেজের থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখো এবং বন্ধুদের কাছে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।